নমস্কার, নিউজ নয়ের পর্দায় অভিমুখে আপনাদের সকলকে স্বাগত। আজকে অভিমুখে আপনাদের সঙ্গে রয়েছে আমি পাপড়ি। আজকে 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস, আমরা সকলেই জানি। আর এই বিশ্ব পরিবেশ দিবসের উপলক্ষে আজকের এই বিশেষ আলোচনা, এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক তথা তারই সঙ্গে পরিবেশ কর্মী ডক্টর বিশেন্দু ভট্টাচার্য মহাশয়। ওনাকে স্বাগত জানাই নিউজ নয়ের পর্দায়। নমস্কার। প্রথমেই আমরা বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যে আলোচনা যাব, প্রথমেই যে প্রশ্ন করব সেটি হচ্ছে, প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবস পালন হচ্ছে, গোটা দেশব্যাপী সেটি পালন করে যাচ্ছেন সকলে মিলে। তো আপনার কি মনে হয়, আদৌ এই বিশ্ব পরিবেশ দিবস পালনটা আদৌ কি সার্থকতা লাভ করছে? প্রশ্নটা যতখানি সোজা, উত্তরটা এত সোজা নয়। এই কারণ নিশ্চয়ই সার্থকতা কিছু না কিছু হয়েছে, সেই জন্য আমরা সেই অনুষ্ঠানের চেহারা বদলেছে। আগে আমরা সচেতনতার কথা বলতাম, এখন আমরা অ্যাকশনের কথা বলছি। আপনারা যদি মনে করে থাকেন, দেখবেন 1972 সালে যখন স্টকহোম সম্মেলন হয়েছিল, যখন এই প্রস্তাবটা এসেছিল যে আমরা রাষ্ট্রসংঘের নেতৃত্বে আমরা পরিবেশ রক্ষায় লড়াই করব, সেই সময়ে পৃথিবীর অধিকাংশ দেশ এর পক্ষে ছিল না। কারণ এরা বুঝতেই পারেনি অ্যাকচুয়ালি এটা যে একটা বড় ইস্যু হতে পারে। 1973-তে পৃথিবীর 100টা দেশ প্রথম বিশ্ব পরিবেশ দিবস পালন করে, যার নেতৃত্বে ছিল ভারতবর্ষ। ভারতের নেতৃত্বে 120টা দেশ, 100টা দেশ সেটা পালন করেছিল। সেদিন আমরা কি বলেছিলাম? সেদিন আমাদের স্লোগান ছিল যে পরিবেশের যে মৌলিক উপাদানগুলি, জল, বাতাস, মাটি, এগুলোকে সংরক্ষণ করার কথা। এই দীর্ঘ 50 বছরের বেশি সময় ধরে, প্রায় 55 বছর ধরে আমরা এই ট্রাভেল করার পরে আমরা এখন বলছি যে না, জল, মাটি, বাতাস শুধু বাঁচিয়ে রাখলে বা সংরক্ষণ করলেই হবে না। কারণ বিশ্বব্যাপী যে জীবকুল, তার একটা বড় অংশ দখল করে আছে মানব জাতি। তো মানুষের মধ্যে যদি পরিবর্তন না আসে, তাহলে সেই সংরক্ষণ সার্থক হতে পারে না। এই স্লোগানটা আমরা গত 2 বছর ধরে দেখছি। এবারও যে বিষয়টা আমাদের সামনে এসছে, যে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, মানে বলা হচ্ছে যে প্রকৃতির সঙ্গে মিশে বাস করতে হবে, প্রকৃতিকে বাদ দিয়ে নয়, প্রকৃতিকে চ্যালেঞ্জ করেও নয়। তো নিশ্চয়ই সার্থক, কারণ আমরা আমাদের স্লোগান আমরা বদলেছি। আমরা শুধু স্লোগানই বদলিনি, আমরা সঙ্গে আমাদের ধারণাটাতেও একটু পরিবর্তন এনেছি। আচ্ছা, প্রতিটি আলোচনায় আমরা বলি বা আমরা শুনি, আলোচনাও করি যে সাধারণ জনগণকে, সমাজের সাধারণ জনগণকে এগিয়ে এসে গাছ লাগাতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে, পরিবেশকে সুরক্ষা করতে হবে। যদি জনগণের দিক থেকে আমি বলি যে শুধুমাত্র কেন জনগণ? শুধু দায়িত্বটা কি শুধুমাত্র সাধারণ জনগণের? তাহলে আপনি কি বলবেন সেটা? অবশ্যই কথাটা তো যথেষ্ট যুক্তিসঙ্গত, আমিও এর সঙ্গে একমত। কেন সাধারণ জনগণের উপরেই শুধু সব কথা বলা হয়? কিন্তু এটার একটা কারণ হচ্ছে এই যে আমাদের যে নীতি নির্ধারক যারা, তারা এই অনুষ্ঠানগুলোকে মূলত একটা আনুষ্ঠানিকভাবে দেখেন যে এই দিনটা পালন করতে হবে। আমি যদি ভুল করে না থাকি, আমাদের এই রাজ্য আমরা দেখেছি যে যেদিন থেকে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী বলেছিলেন যে জ্বালানি সংরক্ষণ করতে হবে, পরের দিন অনেকে সাইকেল নিয়ে রাস্তায় বেরিয়েছিলেন, মন্ত্রী ছিলেন, আমলা ছিলেন। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আজকে আপনারা এই আমলা এবং এই মন্ত্রীদের দেখুন তো ওরা সাইকেল চালান কি চালান না। এদের কাছে ফটোশুটিংটা ছিল মূল বিষয়। কারণ আমরা সবসময় বলি যে কোনো জ্ঞান যদি আত্মস্থ না হয়, নিজে থেকে যদি নিজে রপ্ত করতে না পারেন, তাহলে সে তার প্রাপ্তি আমরা সমাজের কোথাও দেখতে পাই না। আপনি পড়াশোনার কথাই যদি বলেন, গান বাজনার কথা বলেন, আলোচনার কথা বলেন, তো এই আন্তরিকতার অভাবটা বেশি দেখি। জনগণকে এই কারণেই বলা হয়, কারণ জনগণ যদি একটু সচেতন হয়, তাহলে হয়তো সমস্যাটা, চাপ তৈরির কাজটা করা যায়। সরকারের উপর চাপ তৈরি করতে হয়, চাপ তৈরি করে মানে আন্দোলন করে নয়, সরকারের সঙ্গে নেগোশিয়েট করতে হয়, করে সরকারকে বুঝাতে হয় যে আপনি আজকে একদিনের জন্য সাইকেল করে আপনি যা করলেন, আপনি ভাবলেন যে আপনি একটা হিরো হলেন একদিনের জন্য, কিন্তু মানুষ আপনাকে কিন্তু নিরীক্ষণ করছে, আসলে আপনি কি সাইকেল চালান কিনা, আপনি অটো করে যান কিনা। হ্যাঁ, তো দেখা গেল যে
মানুষকে সামনে রেখে মানুষকে বোকা বানানোর জন্য আমরা অধিকাংশই সব কাজকর্ম করে থাকি। কিন্তু পরিবেশটা যেহেতু সাধারণ নাগরিক বা নীতি নির্ধারক, প্রশাসন, বিচার ব্যবস্থা কাউকে ছেড়ে কথা বলে না, তো সেই জন্য এখানে একটু আলাদা থাকে যে সাধারণ জনগণকে করতে হবে কথাটার চাইতে আমরা সবসময় প্রেফার করি আমাদের সবাই মিলে কাজটা করতে হবে। আমরা এভাবে বলি যে পরিবেশ রক্ষার কাজটা আমাদের প্রত্যেককে মিলে করতে হবে। এখানে মানুষ, সাধারণ মানুষ বা বিশেষ মানুষ, ক্ষমতাশালী মানুষ, বেশি বুঝা মানুষ এরকম বলতে কিছু নেই, সবাই মিলেই কাজটা করতে হবে। এই কথাটা সূত্র ধরে আরেকটি কথা জানতে চাইব যে আমরা আরেকটা জিনিস নিয়েও মাঝে মধ্যে দেখতে পাই, যেমন বিভিন্ন কারণে পরিবেশ দূষণ হয়, ডাস্টবিন বা প্লাস্টিক, এইসব কারণে। তো মাঝে মধ্যে আমরা দেখতে পাই সরকার পক্ষ থেকে আধিকারিকরা গিয়ে রেড করছেন এবং সেখান থেকে প্লাস্টিক মুক্ত করছেন, এক একদিন মাঝে মধ্যে আমরা দেখতে পাই। কিন্তু সেটা কি কন্টিনিউ হচ্ছে? কতটুকু মানে সেই পদক্ষেপগুলো গ্রহণ করার পর কতটুকু সেটা কার্যকরী হচ্ছে? কথাটা হচ্ছে, আমি আগেই যেটা বলেছিলাম, আন্তরিকতা না থাকলে, যদি আন্তরিক না হয় তাহলে সেটা সফল হওয়া মুশকিল। এবং বিশেষ করে পরিবেশের মতো বিষয়ে এটা এত সূক্ষ্ম জিনিস, এটাকে যদি আত্মস্থ করা না যায় তাহলে এটা থেকে ফল পাওয়া মুশকিল। আর প্লাস্টিক সম্পর্কে যে কথা, প্লাস্টিক সম্পর্কে বক্তব্য হচ্ছে এটাই, প্লাস্টিকের বিকল্প তৈরি না করে প্লাস্টিক রেড করে এটা সমাধান করা সম্ভব নয়। আর প্লাস্টিকের সমস্যা তো প্লাস্টিকের নয়, সমস্যা হচ্ছে তার ব্যবস্থাপনা। তো এন্ড ইউজার যারা, আমরা যদি ঠিকঠাক ব্যবস্থাপনা করতে পারি তাহলে প্লাস্টিক বাদ হবে কি করে? আপনি যদি দেখেন সকালে টুথব্রাশ থেকে রাতে ঘুমানো যাওয়া পর্যন্ত যত সামগ্রী আপনি ব্যবহার করেন তার অধিকাংশই প্লাস্টিকের তৈরি। আমরা ইঞ্জিন তেলের যে প্যাকেটটা বাজারে বিক্রি হয় এটাও তো প্লাস্টিক দিয়ে তৈরি। তাহলে এর বিরুদ্ধে রেড নেই কেন? বিস্কিটের যে র্যাপারগুলো, চকলেটের র্যাপার, ম্যাগির প্যাকেট, তারপরে আপনার এই যে প্রসাধন সামগ্রীর যে খোসা বা লাক্সারি প্রোডাক্ট যেগুলো হয়, সবগুলোকে প্লাস্টিক এবং নন ডিগ্রেডেবল আইটেম। তাহলে শুধুমাত্র প্লাস্টিক ক্যারি ব্যাগকে টার্গেট কেন করা? এটা একটাই কারণ আমি মনে করি, প্রশাসনে যারা আছেন বা যারা এই দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের মধ্যে এই চেতনার অভাব এখনো গুছেনি। এরা এখনো, আমি বলবো এরা এখনো অবচেতন, এরা বুঝতেই পারছেন না আসলে কোনটা সমস্যা। সমস্যাটা কিন্তু প্লাস্টিক নয়, কারণ আজকে ইঞ্জিন তেলের যে প্যাকেটটা, এই প্যাকেটটাকে কিন্তু আমরা সেকেন্ড টাইম ইউজ করতে পারি না। একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগকে সেকেন্ড টাইম ইউজ করার চান্স আছে বা করা যায় এবং অনেকেই করেন, কিন্তু প্লাস্টিকের যে তেলের প্যাকেটটা বা আপনি যে দুধ বিক্রি করা হয় যে গুমতির প্যাকেটটা, এটা আপনি কি সেকেন্ড টাইম ইউজ করতে পারেন? তাহলে আপনি পলিসি মেকার হয়ে বা আপনি যে প্রশাসন থেকে রেড করছেন, আপনার মাথায় কি এই জিনিসটা, প্রশ্নটা আসলো না যে আমি যে এই যে প্লাস্টিক ক্যারি ব্যাগের পেছনে ছুটলাম, আমি কেন এই যে বাণিজ্যিক সংস্থাগুলি যেভাবে এগুলো করে যাচ্ছে এদের বিরুদ্ধে আমি কি পদক্ষেপ নেব? এই জন্য 2016 সালে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি অ্যাক্ট বলে একটা নতুন আইন পাস হয় এবং এটা ভারতবর্ষে বলবৎ আছে। তার সফল বাস্তবায়ন হচ্ছে লাদাখে এটা বাস্তবায়ন হচ্ছে, যে এটা হচ্ছে যেই কোম্পানি এটা প্রডিউস করছে প্লাস্টিক, চকলেটের রেপার, বিস্কিটের প্যাকেট বা প্রসাধন সামগ্রীর যে খোলস, যেই তৈরি করছে, এটা যখন বর্জ্য মানে ব্যবহারের পরে যখন বর্জ্যতে রূপান্তরিত হয় তখন সেটাকে কালেকশন করে ডিসপোজাল করা পর্যন্ত দায়িত্ব এই কোম্পানির। এইটা সারা ভারতবর্ষে লাগু আছে, কিন্তু দুঃখের বিষয় যে এইটা আমরা এখনো করতে পারেন। এটার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ হচ্ছে আমাদের যে পলিটিক্যাল উইলটা সেই লেভেল পর্যন্ত পৌঁছায়নি। কারণ আমাদের রাজনৈতিক দল বা নেতারা এই জিনিসটাকে এনফোর্স করতে চান না, কারণ তাদের দুর্বলতা কোন জায়গায় আমরা জানি না। কিন্তু যদি সরকার চায়, শাসক দল চায়, প্রশাসন চায়, সেটা ভেরি ইজি, এটা কোনো বড় ব্যাপার নয় যে ভাই আমার রাজ্যে তুমি তেল বিক্রি করতে পারবে, কিন্তু তেলের যে আবর্জনাটা সেটা তোমাকে সংগ্রহ করতে হবে। কিভাবে সংগ্রহ হবে? আমাদের মিউনিসিপাল অথরিটির মাধ্যমে বলে দেওয়া হবে যে আপনি এগুলোকে সোর্সে সেগ্রিগেট করবেন। কি সেগ্রিগেট করবেন? কোম্পানির যে সিল দেওয়া যে প্রোডাক্ট, যে নন ডিগ্রেডেবল আইটেম, ধরুন বিস্কুটের প্যাকেট, দুধের প্যাকেট, চকলেটের রেপার, ম্যাগির প্যাকেট, এই যে জিনিসগুলি আছে এগুলোকে আপনি আলাদা রাখবেন, ক্যারি ব্যাগগুলোকে আলাদা রাখবেন, এবং যে ডিগ্রেডেবল ওয়েস্ট যেগুলো হয়, কিচেন গার্বেজ হয়, তারপরে বাকি বাড়ির আবর্জনা হয়, সবগুলোকে আলাদা রাখবেন। এবার আপনি যদি এই যে
কোম্পানি প্রডিউস যেগুলো আছে এগুলো যদি আপনি বাইব্যাক করেন, এগুলো যদি কিনে নেন আপনি তার থেকে, ঠিক আছে তুমি জমিয়ে রাখো, আমি কেজি হিসেবে তোমার থেকে কিনে নেব। এবং এই কাজটা যদি ওই কোম্পানিটা করে যে ইঞ্জিন তেলের প্যাকেট আপনারা আমাকে ফেরত দিন, আমি আপনাদের থেকে কিনে নেব, হয়তো ইঞ্জিন তেলের বিক্রি বেড়ে যাবে, সরকার তার উপর রয়্যালটি পাবে। এইটা না করে আননেসেসারিলি হাফ হার্টেডলি একদিন বাজারে গেলাম, কতগুলি ক্যারি ব্যাগ তুলে নিয়ে আসলাম, এগুলো আমার মনে হয় বেসিক্যালি আইওয়াশ ছাড়া আর কিছু নয়। এটা হচ্ছে প্রথম কথা। 2 নম্বর হচ্ছে যে বা যারা এই রেডে যাচ্ছেন, পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসাররা যারা যাচ্ছেন, এদের কি মানে সেই ক্ষমতা আছে সেটা করার মতো, সেটা এই সিচুয়েশনটা ডিল করার ক্ষমতা আছে? থানা পুলিশ নিয়ে গেলেই কি সব হয়? এটার জন্য একটা সাস্টেন ক্যাম্পেইন দরকার। এবং এই যে আইনগুলো আছে এবং এইগুলোকে মানুষকে প্রথম থেকেই শত্রু তৈরি করার চাইতে এদের সঙ্গে নেগোশিয়েট করে যে কিভাবে মনিটাইজ করা যায়, এই প্ল্যানটা যদি আমরা করি তাহলে বর্জ্য ব্যবস্থাপনার যে সমস্যা এটা সমাধান করা সম্ভব। এবং সফল বাস্তবায়ন আমরা নিউজিল্যান্ডে দেখেছি, আমেরিকার প্রায় প্রতিটি শহরে একই সিস্টেম চলছে, ইউরোপে চলছে, আফ্রিকার মতো দেশে, আফ্রিকার কথা যদি আপনি বলেন, আফ্রিকাতে সেম মডেলে এরা নন ডিগ্রেডেবল আইটেমকে হ্যান্ডেল করে, তাহলে ভারতবর্ষে আমরা পারবো না কেন? আর আমাদের তো ছোট রাজ্য, ছোট শহর, আমরা মাস্টার প্ল্যান করে আমরা এটা করতেই পারি, অসুবিধা কোথায়? এবং ওই কোম্পানিগুলির সঙ্গে আমরা যদি নেগোশিয়েট করি, ওদের সঙ্গে যদি আমরা কথা বলি যে তুমি বাইব্যাক করো, তাহলে ওরাও রাজি হবে, ওদের বিক্রি বাড়বে। আমি যদি যেই ওয়েস্টটা আমি ফেলে দিচ্ছি কিছু, আমাকে এটা কালেকশনের জন্য টাকা দিতে হচ্ছে, এটা যদি কেউ কিনে নিয়ে যায়, 1 টাকা দিয়েই যদি কিনে নিয়ে যায়, তাহলে আমি বিক্রি করবো না কেন? আমি জমিয়ে রাখবো, আমি এটা ড্রেনে ফেলবো না, আমি নিশ্চয়ই বাড়িতে যত্ন করে রাখবো যাতে আমি সপ্তাহান্তে বা মাসান্তে এটা বিক্রি করতে পারি। আমি যেহেতু এটা আমার কাছে ওয়েস্ট হিসেবে আমি ট্রিট করি, আমি এটা ড্রেনে ফেলে দেই, আমি সেটা পুকুরে ফেলে দেই, এই হচ্ছে সমস্যা। আচ্ছা, আরেকটা একটা ইম্পর্টেন্ট কথা, যেটা হচ্ছে বিগত দিনে আলোচনার মাধ্যমে একটা শব্দ বারবার উঠে এসছে, গণপরিবহন ব্যবস্থা। গণপরিবহন ব্যবস্থা খুব দরকার পরিবেশ সুরক্ষার্থে, রাজ্যের সুরক্ষাতে, সকল এখন যে ক্রাইসিস রয়েছে পেট্রোল ডিজেল সেটার থেকে মুক্তি পেতে। তো এই গণপরিবহন ব্যবস্থা যদি এতটাই কার্যকরী হয়ে থাকে পরিবেশ সুরক্ষার্থে, বা যদি বলুন আমাদের এই ক্রাইসিস থেকে আমাদেরকে একটু বেরিয়ে আসতে সাহায্য করে, তাহলে সেটি কেন সঠিকভাবে কার্যকরী হচ্ছে না? এটা কার্যকরী না হওয়ার মূল কারণ হচ্ছে এটার গোড়ায় গলদ, পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া। আপনারা যদি মনে করে দেখেন, আজকে থেকে প্রায় 10 বছর আগে আগরতলা শহরে 104খানা বাস কিনা হয়েছিল জওহরলাল নেহেরু আরবান রিনিউয়াল মিশনের নামে। আচ্ছা, এই বাসগুলি কিনা হয়েছিল, এর যে মডেলটা সিলেক্ট করা হয়েছিল, এই সিলেকশনটা হয়েছিল বাইরের কোনো ব্যক্তি, গোষ্ঠী বা কোনো বিশেষ একটা গ্রুপের ইনফ্লুয়েন্সে। কারণ আমরা যখন গাড়ি কিনি বা যে কোনো জিনিস কিনি, তখন আমরা কোন জিনিসটা কনসিডার করি? প্রথম কনসিডারেশন হয় যে আমি এই জিনিসটা রাখবো কোথায়, আমার এই জিনিসটা আমার কাজে লাগবে কি লাগবে না, আমার বাড়ির গেটটা হচ্ছে 3 ফুট, আমি এখানে যদি একটা 10 ফুট লম্বা গাড়ি কিনি, আমি এটা রাখবো কোথায়? গাড়িগুলি যখন কিনা হয়েছিল, এই গাড়িগুলি ছিল বড় শহরের জন্য ডিজাইন করা, কিন্তু ডিলটা কোন লেভেলে হয়েছিল আমরা জানি না। আমরা শুনেছিলাম এটা তদন্ত হবে, কোথায় তদন্ত, কে করলো, কি হলো, আমরা কিছুই জানলাম না। এই শহরের জন্য স্পেশালি কাস্টমাইজ গাড়ি করা দরকার ছিল, কারণ আমাদের একটা ছোট শহর, আমাদের মোবিলিটি হয় লেনগুলোতে, ছোট ছোট লেনে, ছোট রাস্তায়, তা আমাদের বাসগুলি হওয়ার কথা ছিল আরো ছোট এবং কাস্টমাইজ। কিন্তু এটা না করে আমাদের বড় কতগুলি বাস দিয়ে দেওয়া হয়েছে, যেই বাসগুলি শহরের মধ্যে চলতেই পারে না, এগুলিকে বাইরে বের করে দেওয়া হয়েছে। এবং আলটিমেটলি ভারত সরকার যে টাকাটা আমাদের দিয়েছিল, সেই টাকাটা আমি বলবো নষ্ট হয়েছে। প্রথম থেকে এগুলোকে এমন মিসম্যানেজমেন্ট করা হয়েছে, সেগুলো নষ্ট হয়েছে। কিন্তু আমি বলবো এখন আমরা যদি কাস্টমাইজ ছোট ছোট গাড়ি আমরা কিনতে পারি, সেই গাড়িগুলিকে যদি আমরা নির্দিষ্ট সময়ে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে চালাতে পারি, আর কনসেপ্টটা যদি আমরা এরকম হয় যে প্যাসেঞ্জার বাসের জন্য দাঁড়াবে না, বাস প্যাসেঞ্জারের জন্য দাঁড়াবে, এই যদি কনসেপ্টটা থাকে, তাহলে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন সম্ভব। এবং আরেকটা খুব বিপজ্জনক জিনিস হচ্ছে আমাদের যে পুলিশ প্রশাসন, বিশেষ করে ট্রাফিক পুলিশ, এদের মধ্যে আমি একটা অদ্ভুত চরিত্র দেখতে পাই। এরা শহরের মধ্যে যারা সবচেয়ে বেশি যানজট তৈরি করে, তাদের বিরুদ্ধে এরা কোনো ব্যবস্থা আমরা নিতে দেখি না। শহরে সবচেয়ে বেশি রিক্সা, যে এই যে ট্রাইসাইকেল রিক্সা যেগুলোকে মোটরাইজড করা হয়েছে, বা কেউ কেউ ল্যাক পুলিংও করেন, এইগুলি হচ্ছে শহরে সবচেয়ে বেশি কনজেশন তৈরি করে।
এদের কারণে অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ে। তারপরে হচ্ছে টমটম, অবশ্যই ব্যাটারি পরিচালিত, ক্লিন ফুয়েল এগুলো, কিন্তু এইগুলো তো এই শহরে চলার কথা নয়, এগুলো চলার কথা লেনগুলোতে, ফিডার রোডগুলোতে। কিন্তু আমরা এদেরকে মাঝ রাস্তায় ছেড়ে রেখেছি। কেন আমরা শহরের মূল রাস্তা থেকে এই স্লো মুভিং ভেহিকেল, যেগুলো খুব ধীর গতির গাড়ি, এগুলোকে আমরা তুলব না? আমি এমন একটা গাড়ি শহরে আমি লাইসেন্স দিচ্ছি বা রেজিস্ট্রেশন করাচ্ছি যার মিনিমাম স্পিড হচ্ছে 60 কিলোমিটার, আর তার সামনে আমি আবার আরেকটা রিক্সাকে আমি অ্যালাউ করছি যার এভারেজ স্পিড হচ্ছে 7 থেকে 10 কিলোমিটার। তার মানে কি করছেন আপনি? এই 10 কিলোমিটারের গাড়িটাকে রেগুলেট না করে আমি 60 কিলোমিটারের গাড়ি, তার ডেপ্রিসিয়েশন বাড়াচ্ছেন, তার ফুয়েল কনজাম্পশন বাড়াচ্ছেন এবং পরিবেশের উপর চাপ তৈরি করছেন। তাহলে এই যে কমপ্লেক্স সিচুয়েশনটা, এটাকে অনুধাবন করা আমার মনে হয় প্রশাসন এবং রাজনৈতিক নেতা বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের করা উচিত, যে আমরা অ্যাকচুয়ালি কি করছি। যে কাজটাই করছেন সেটা সিরিয়াসলি যদি করতে পারেন তাহলে নিশ্চয়ই মানুষ আপনাদের মনে রাখবে এবং আপনারা একটা সুন্দর শহর উপহার দিতে পারবেন। কিন্তু আপনারা যে হাফ হার্টেডলি কাজটা করছেন, এটা এই পৃথিবীর জন্য সমস্যা তৈরি করছে এবং মানুষের জন্য সমস্যা তৈরি করছে। আপনি রাস্তায় ফুটপাত বানিয়েছেন, সেই ফুটপাতে মানুষ হাঁটতে পারছে না, কেউ দোকান খুলে বসছে, কেউ এটার মাঝখানটা দখল করে নিয়েছে, এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। যেদিন আপনি অ্যাকশন করবেন সেদিন মিডিয়া ডাকবেন, মিডিয়াকে নিয়ে আপনি নাটক করবেন, আপনি সামনে এটা কেন, এটাকে আপনার রেগুলার রুটিনের মধ্যে রাখেন না কেন? আপনি যেমন নির্দিষ্ট সময়ে 9:30 অফিসে যাবেন, 6টা পর্যন্ত অফিস করবেন, তো যে বা যারা টাস্ক ফোর্স করে তাদের ডিউটিও তো তাই। তারা কেন ওই সময়ে শহরে ঘুরবে না? রাস্তায় কারা এই ভায়োলেশনগুলি করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না? তো এদেরকে বসিয়ে রাখবেন আপনি অফিসে, বসিয়ে রেখে বলছেন আমার টাস্ক ফোর্সকে আপনারা কমপ্লেন করুন, করলে পরে যাবে। সেদিন একটা ঘটনা আমি বলি, মিউনিসিপ্যালিটিতে একটা রাস্তার উপরে সামগ্রী ফেলে রাখা হয়েছে, নির্মাণ সামগ্রী। আমি ওই এলাকার যিনি কর্পোরেটর ওনাকে ফোন করে জানালাম যে দেখুন এই হচ্ছে অবস্থা। উনি বললেন আপনি একটা কমপ্লেন করুন। আমি কাকে কমপ্লেন করবো? বলছে মিউনিসিপ্যালিটিতে কমপ্লেন করুন। আমি কি আপনি মিউনিসিপ্যালিটির বাইরে আছেন? বলছে না, এটা লিখিত দিতে হবে। আমি কেন লিখিত কেন দিতে যাব? আজকের দিনে লেখা মানে হচ্ছে আপনি চাইছেন কমপ্লেনটা যাতে না হয়। লেখা মানে কমপ্লেন লজ করতে হলে আমাকে কাউকে দিয়ে চিঠি করতে হবে, তারপর চিঠিটা পৌঁছাতে হবে, তারপর এটাকে আবার জমা করাতে হবে। আমি আপনাকে ফোনে বললাম এটা কি হয় না? বলছে না, এটা তো ওরা শুনে না। তখন আমি বুঝলাম অ্যাকচুয়ালি কিছুই নয়, যত ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে এগুলির মধ্যে মিউনিসিপ্যালিটির যে টপ টু বটম কোনো না কোনো ভাবে কোনো ইন্টারেস্ট গ্রুপ ইনভলভ, যারা এই কাজগুলিকে প্রশ্রয় দিচ্ছে, না হলে এগুলো হতো না। দেখুন এই যে কয়দিন আগে ধলেশ্বর এলাকাতে একটা বাড়িতে মিউনিসিপ্যালিটির লোক গিয়ে ওকে মারপিট করলো, হাইকোর্ট পর্যন্ত কেসটা গেল। সম্মানটা কার গেল? সম্মান গেল মিউনিসিপ্যাল অথরিটির। আপনারা সেজে গুজে বসে রয়েছেন, আপনারা যেখানে যাচ্ছেন ভাষণ দিচ্ছেন, গুলগুল কথা বলছেন, এক কথাকে 4 বার বলছেন। আপনারা এই জিনিসটাকে অনুধাবন করতে পারছেন কিনা যে এই শহরের মানুষ আপনাদের উপর বিরক্ত হচ্ছে? সামনে নির্বাচন, আপনি শহরবাসীর সঙ্গে আপনি ডায়লগ কোথায় করছেন যে আপনার সমস্যা নিয়ে আমি কথা বলতে চাই? আপনি সভা কোথায় করছেন? আপনি কেউ মেয়র, আপনি মেয়র হয়ে ঘুরছেন, কেউ ডেপুটি মেয়র আপনি ঘুরছেন, কেউ কর্পোরেটর, কেউ মেয়র ইন কাউন্সিল। আপনাদের কাজ হচ্ছে আননেসেসারিলি শহরের মধ্যে ক্রিয়েট ভিআইপির সংখ্যা বাড়ানো। আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন, সিকিউরিটি যাচ্ছে, আপনাদের ফলোয়াররা যাচ্ছে। তো আপনারা তো অ্যাকচুয়ালি মানুষের যে সমস্যাগুলোকে সমাধানের চাইতে আপনারা এটাকে এনজয় করছেন বেশি। তো এইগুলো মানুষ ভালোভাবে নিচ্ছে না এবং আমার মনে হয় যে জনগণের পক্ষ থেকে যে কথাগুলো অভিযোগগুলি উঠছে, মানুষ হয়তো অনেকেই কথা বলতে চায় না। আমরা কথা বলি এই কারণে, কারণ আমরা জানি আমরা কথা বলতে পারি এবং আমরা আপনাকে সামনাসামনি দাঁড়িয়ে প্রশ্ন করতে পারবো এবং আপনাকে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে, এই জন্য আমি এই কথাগুলো বলতে পারি। অনেকে বলতে পারেন না, কিন্তু বলতে পারেন না বলেই যে আপনি করে যাবেন, অন্য কেউ সহ্য করবে সেটাও কিন্তু নয়। একদিন মানুষ প্রতিবাদী হবে, সেদিন আপনি সমস্যায় পড়বেন। আচ্ছা, এবার একটু অন্যরকম দিকে যাচ্ছি। পরিবেশকে সুরক্ষিত রাখতে হলে বনায়ন প্রয়োজন, আবার শহরকে উন্নতির দিকে নিতে চাইলে উন্নয়নের দরকার। আপনি একজন সাংবাদিক এবং পরিবেশ কর্মী হিসেবে সেই দুইটাকে ব্যালেন্স করার দৃষ্টিভঙ্গি আপনার কি রয়েছে? দেখুন, উন্নয়ন কথাটা হচ্ছে অর্থনীতি থেকে এসছে। অর্থনীতিতে উন্নয়নকে বলা হয়েছে একটা মডেল। এই মডেলটা মূলত পশ্চিমী দেশ থেকে আমরা ধার করেছি, যেখানে বলা হচ্ছে যে পরিকল্পনা হবে দীর্ঘমেয়াদী, বাস্তবায়ন হবে স্বল্পমেয়াদী। আমাদের দেশে, ভারতবর্ষের মতো দেশে, এটার পরিকল্পনা হয় স্বল্পমেয়াদী,
বাস্তবায়ন হয় দীর্ঘমেয়াদী। ব্যাপারটা একটু আরেকটু যদি আমি সহজ করে বলি, ব্যাপারটা হচ্ছে এই, ধরুন আপনি একটা রাস্তা বানাবেন, পাশ্চাত্যের দেশগুলোতে রাস্তা বানানোর জন্য প্ল্যানিং হয় 10 বছর ধরে, 10 বছর ধরে প্ল্যানিং করে আর 1 বছরে সেটা ইমপ্লিমেন্ট করে। আমাদের দেশে সেটা হয় উল্টা, আমরা 1 বছরে প্ল্যানিং করি আর 10 বছর ধরে কাজটা করতে যাই, যেই কারণে আমাদেরই সমস্যা হচ্ছে। আপনি যে ইমব্যালেন্সের কথা বলছেন এটা মূলত এই কারণে। আমি যদি 10 বছর আগে প্ল্যান করি, সিটি প্ল্যানিং আমার হয় যে আমি এইদিকে একটা রাস্তা করব, এইদিকে আমি একটা স্কুল তৈরি করব, এইদিকে হাসপাতাল বানাবো, এটা বানাতে গেলে আমার 10টা গাছ কাটা পড়বে, তাহলে আমি এর কম্পেনসেশনের জন্য আগে থেকেই আমি 10টা গাছ লাগিয়ে রাখবো। 10 বছর পরে যখন আমার গাছটা কাটা পড়বে তখন ততক্ষণে তার কম্পেনসেটরি ফরেস্ট, যে ফরেস্ট আমি লাগিয়েছিলাম সে বড় হয়ে যাবে, আমার ব্যালেন্স নষ্ট হবে না। কিন্তু আমরা কি করছি, আমরা আজ রাতে প্ল্যান করছি, কাল সকাল থেকে কাজ শুরু করে দিচ্ছি, পরশুদিন বলছি আরে টাকা তো নেই, কি করে করব, তাহলে এখন বন্ধ, আবার টাকা আসবে তখন দেবো। যখন টাকা এলো তখন দেখা গেল যেটুকু কাজ করে রেখেছেন সেটাও বাদ হয়ে গেল, সেটাও মানে আর ব্যবহার যোগ্য নয়, তাহলে এটাকে আবার ভাঙলেন। তাহলে আপনি কি করছেন, মানে মিসইউজ অফ ফান্ড। এবং এই ফান্ডটা কার ফান্ড? আমি জিডিপির কথা বলছি, যে দেশের জিডিপি বাড়বে, কি করে বাড়বে? কারণ আপনারা যে ওয়েস্টফুল এক্সপেন্ডিচার ইন ইনফ্রাস্ট্রাকচার সেক্টর, এটা দিন দিন বেড়ে চলছে। কারণ প্ল্যানিংটা যদি প্রপার না হয় আর এক্সিকিউশন যদি স্পিডি না হয়, তাহলে কোনোদিনও এই যে ব্যালেন্সের কথা, এই ব্যালেন্স কোনোদিনও হবে না। আচ্ছা, আমরা আলোচনা শেষের দিকে আসছি। আপনি পরিবেশ কর্মী হিসেবে আপনার কি মতামত যে শিক্ষার ব্যবস্থাতে পরিবেশের যে গুরুত্বটা কতটুকু রাখা দরকার শিক্ষা ব্যবস্থাতে? শিক্ষা ব্যবস্থায় পরিবেশের কথা বলা আছে। সমস্যাটা হচ্ছে শিক্ষকরা এই পড়ানোর চাইতে অন্য কাজে বেশি লিপ্ত। এখন শিক্ষকদের এখন কাজ হচ্ছে পড়ানোর চাইতে বেশি অন্য কিছু কাজ করতে হয়। তো শিক্ষা ব্যবস্থার কথা যদি বলেন, ব্যবস্থায় সবকিছু বলা আছে। আপনি যদি আমাদের প্রাইমারি এডুকেশন থেকে লক্ষ্য করেন, উচ্চশিক্ষা পর্যন্ত প্রত্যেকটা স্তরেই এই সচেতনতার কথা বলা আছে এবং এখানে ব্যবহারিক পার্ট আছে যে আপনি কোন কাজটা করবেন, কোনটা করবেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমাদের বাড়িঘরে আমরা যেই জিনিসটা প্র্যাকটিস করি না। আমরা ছোট্ট একটা উদাহরণ দেই, আমরা দাঁত ব্রাশ করতে থাকি, দাঁত ব্রাশ করি আর ট্যাপটা খুলে রাখি, জল পড়ে যাচ্ছে, আপনি কিন্তু ব্রাশ করছেন। তো আপনি যদি ট্যাপটা বন্ধ করে ব্রাশটা করতে পারেন তাহলে জলটা বেঁচে যায়। এটা আপনার ছেলে বা মেয়ে দেখছে, ও শিখছে জিনিসটা, যে হ্যাঁ ও বুঝতেই পারছে না যে এটা, এই শিক্ষাটা কিন্তু আপনি দেওয়ার কথা, কিন্তু আপনি সেটা দিচ্ছেন না। আমরা কি মনে ভাবছি, আমরা 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 মডার্ন হয়েছি, আমরা রুমাল ব্যবহার করছি না, আমরা টিস্যু পেপার খুঁজছি সব জায়গায় গিয়ে। এই টিস্যু পেপারটা যেখানে তৈরি হয় তার জন্য কত এনার্জি লাগে আপনি জানেন? তার র মেটেরিয়ালস কত হয় জানেন? তার এনভায়রনমেন্ট কস্ট কত জানেন? এগুলো জানার চেষ্টা করুন। তাহলে আপনি টিস্যু পেপার ব্যবহার করবেন না, আপনি রুমাল রেখে দিন, দিনের শেষে রুমালটাকে কেচে দিন, শুকিয়ে নিন, পরে আবার পর যখন বেরোবেন তখন নিয়ে বেরোন। তাহলে আপনার টিস্যু পেপারের কস্ট কমে যাচ্ছে। আমরা কি করছি, অপ্রয়োজনে গাড়ি ব্যবহার করছি। কিরকম? আপনার টাকা আছে, আপনার বাড়িতে 4 জন মিলে প্রচুর টাকা রোজগার করেন, 4 জনের 4 রকমের গাড়ি আছে। টাকা আছে বলেই কি আপনি গাড়ি কিনতে পারেন? আপনি তো গাড়ি কিনে নিলেন, আপনার তেলের সাপ্লাইটা তো দেশ দিচ্ছে। আপনার এই গাড়ির তেল সরবরাহ করার জন্য আমাদের যে অয়েল ইম্পোর্ট করতে হয়, তার যে বিল হয়, সেটা ভারতের ট্রান্সপোর্ট বাজেটের প্রায় 40%। আমাদের দেশের গাড়িকে মেনটেন করার জন্য ভারত সরকারকে 40% ট্রান্সপোর্ট বাজেট দিয়ে বিদেশ থেকে, মানে মধ্যপ্রাচ্য থেকে তেল আনতে হয়। তাহলে ভাবুন ব্যাপারটা, আপনার বাড়িতে যদি একটা গাড়ি থাকতো বা সবাই মিলে যদি আমরা একটা গাড়ি ব্যবহার করতাম, আমরা যদি কিছু জায়গায় হেঁটে যেতাম, কিছু জায়গায় সাইকেলে চড়তাম বা বাসে চড়তাম, তাহলে এই অয়েল ইম্পোর্ট বিলটা কমতো, যে দেশের জিডিপি বাড়তো। তো সচেতনতার যে পার্টটা, এটা হচ্ছে এই রকম। তো শিক্ষা ব্যবস্থায় সব ব্যবস্থা আছে। শিক্ষকদেরকে যদি আমরা শুধু শিক্ষার কাজেই লাগাই এবং শিক্ষকরা যদি সত্যিকার অর্থেই শিক্ষার কাজ করেন, শিক্ষাদানের কাজ করেন, তাহলে অবশ্যই সেটা ফলপ্রসূ হবে। কিন্তু শিক্ষকদের তো কাজ আর এখন পড়াশোনা করা নয়, বাকি সব কাজে এদেরকে লাগানো হয়, শুধু পড়াশোনাটা এদের কাছে এখন খানিকটা গৌণ হয়ে গেছে। ত্রিপুরা রাজ্যে, আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে পরিবেশ বিদ্যা হিসেবে একটা সাবজেক্ট রয়েছে, প্রাইমারি লেভেলেও রয়েছে, তার উপরের স্তরেও রয়েছে। ত্রিপুরা রাজ্যে হায়ার এডুকেশনে পরিবেশ বিদ্যাটা সাবজেক্টটা কতটুকু এগিয়ে যাচ্ছে এখন? না, এটা তো কলেজ স্তর বা ইউনিভার্সিটি, আমি যেটা বলছি না, ওটা তো স্পেশালাইজড হয়ে যাচ্ছে। আপনি যদি কলেজে যান তাহলে ওটা একটা অপশনাল পেপার আছে,
অপশনাল পেপার আপনি পড়তে পারেন। এটা কি মেইন সাবজেক্টে গেছে না, মেইন সাবজেক্ট না, এটা ক্রেডিটটা মেইন সাবজেক্টে এখনো ইনক্লুড হয়নি। কিন্তু আপনার পরিবেশ সচেতন হওয়ার জন্য কলেজ লেভেলে গিয়ে পড়ার দরকার নেই, সেই ক্রেডিট আপনার দরকার নেই। ওইটা স্পেশালাইজ মানে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন লেভেলে এটা হচ্ছে স্পেশালাইজ পেপার। অবশ্যই এনভায়রনমেন্ট আছে, আমাদের ফাউন্ডেশন পড়ানো হয়, এটা পেপার আছে, কিন্তু এটা এই সচেতনতার জন্য বা আমাদের পরিবেশ রক্ষার জন্য এই শিক্ষাটা জরুরি নয়। এটার জন্য আপনি ক্লাস 8 পর্যন্ত যে শিক্ষা ব্যবস্থা আমাদের মধ্যে যেটা আছে এটা যথেষ্ট। এটা জানলেই আপনি অনেক কিছু করতে পারেন। অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের আলোচনা আমরা এখানে শেষ করব আজকে। আমরা বিভিন্ন বিষয়ে, পরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বললাম। এখানে পজিটিভ নেগেটিভ সবটা নিয়েই কিন্তু এই আলোচনাটা করা হয়েছে। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো আমরা আজকের মতো এখানে অভিমুখের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী দিনে। ততক্ষণ চোখ রাখবেন নিউজ 9 পর্দায়। নমস্কার।